জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কাস্ট ভূমিরূপ সম্পর্কে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন দেওয়া হয় কাস্ট ভূমিরূপ সংক্ষেপে আলোচনা করো, অথবা চুনাপাথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও, অথবা কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। আমরা প্রশ্নগুলির যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব, তবে তার পূর্বে বলবো যারা এখনও জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখো। জার্মান শব্দ কাস্টের উৎপত্তি স্লোভেনীয় শব্দ ক্রাস থেকে, যার অর্থ উন্মুক্ত প্রস্তরময় ভূমি। চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম দ্বারা গঠিত অঞ্চলে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠীয় ও উপপৃষ্ঠীয় শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কাস্ট ভূমিরূপ বলে, এবং অঞ্চলটিকে কাস্ট অঞ্চল বলা হয়। সংজ্ঞা অনুযায়ী চুনাপাথর বা চক বা ডলোমাইট বা জিপসাম দ্বারা যে সমস্ত অঞ্চল গঠিত সেই অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে বা উপপৃষ্ঠীয় অংশে শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে সমস্ত ভূমিরূপ এবং জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকে কাস্ট ভূমিরূপ বলা হচ্ছে, এবং ওই অঞ্চলগুলিকে অর্থাৎ চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম দ্বারা গঠিত অঞ্চলগুলিকে কাস্ট অঞ্চল বলা হচ্ছে। ইউরোপের পূর্বতন যুগোস্লাভিয়া, বর্তমানে বসনিয়া হার্জেগোভিনিয়ার আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী চুনাপাথরে গঠিত মালভূমিটি কাস্ট অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ। কাস্ট অঞ্চলে ভৌমজলের বা কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলেই বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। কিভাবে? কাস্ট অঞ্চলে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির জল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড যখন ভূপৃষ্ঠে পড়ে, ভূপৃষ্ঠে আছে চুনাপাথর, কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। ফলে এই অঞ্চলে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। প্রথমেই ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। ভূপৃষ্ঠের উপরে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ এক, টেরা রোসা। ইতালীয় টেরা শব্দের অর্থ মৃত্তিকা এবং রোসা শব্দের অর্থ লাল, সুতরাং টেরা রোসা শব্দের অর্থ হল লাল বর্ণের এক প্রকার মৃত্তিকা। টেরা রোসা নামকরণ করেন ডব্লিউ.এল. কুবিয়েনা। মৃদু থেকে মাঝারি ঢাল বিশিষ্ট চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল প্রবাহিত হলে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয়। কিন্তু চুনাপাথরের যে সূক্ষ্ম লাল লৌহযৌগ থাকে তা অদ্রাব্য বলে ভূপৃষ্ঠের উপরে পড়ে থাকে। এই ভূপৃষ্ঠের উপরে অদ্রাব্য লৌহযৌগ পড়ে থেকে কর্দমাক্ত এক ধরনের লাল মাটির সৃষ্টি করে, একে টেরারোসা বলে। সুতরাং টেরারোসা হল চুনাপাথর গঠিত অঞ্চলের লাল রঙের মৃত্তিকা। এই টেরারোসার গভীরতা 1-2 মিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হয়। এই ধরনের মাটি গঠনের জন্য ভূমিভাগ মৃদু ঢাল বিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়। ভূমধ্যসাগরীয় অঞ্চল ব্রাজিলের উচ্চভূমিতে টেরারোসা মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব দ্রবণ খাত নিয়ে। চুনাপাথর গঠিত এলাকায় খাড়া ঢালযুক্ত অঞ্চলে দ্রবণের ফলে অনেক অগভীর গর্তের সৃষ্টি হয়। চুনাপাথরের স্তরগুলির ভূপৃষ্ঠের সমান্তরালে থাকলে তাতে টেরারোসা সঞ্চয় না হলে দ্রবণ কার্যের ফলে যেসব অগভীর গর্তের সৃষ্টি হয় তাদেরকে দ্রবণ খাত বলা হয়। এদের অনেক সময় মাকাটি বলে।
কার্স্ট অঞ্চলে দ্রবণ খাতগুলি বিভিন্ন প্রকারের হয়। উল্লেখযোগ্য দ্রবণ খাতগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই ল্যাপিস বা কারেন্ট। অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে, যেখানে ঢাল 60 থেকে 80 ডিগ্রি, সেখানে কি হচ্ছে, দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য অগভীর সরলরৈখিক দীর্ঘায়িত, প্রায় 20 মিটার দীর্ঘায়িত, পরস্পর সমান্তরাল তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা বিভক্ত যে খাত বা পরীক্ষা সৃষ্টি হয় তাকে ফ্রান্সে বলা হচ্ছে ল্যাপিস এবং জার্মানিতে বলা হচ্ছে কারেন। অন্যদিকে যুগোস্লাভিয়ায় এই খাতগুলোকে বুগাজ বলা হচ্ছে। যদিও অপেক্ষাকৃত বৃহৎ ও দীর্ঘ খাতগুলিকে ক্লুফট কারেন্ট বা বুগাজ বলা হয়। অন্ধ্রপ্রদেশের বোরা গুহালুর নিকট অনেক ল্যাপিস বা কারেন্ট লক্ষ্য করা যায়। ল্যাপিস বা কারেন্ট 5 প্রকারের হয়, যথা রিলেন কারেন্ট, ট্রিট কারেন্ট, রিনেন কারেন্ট, রুন্ড কারেন্ট, ক্লুফট কারেন্ট। প্রথমেই রিলেন কারেন্ট। অত্যন্ত ক্ষুদ্র ও ঘন সন্নিবদ্ধ খাঁজগুলির নাম রিলেন কারেন্ট। অন্যদিকে অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশযুক্ত সরু খাঁজগুলিকে ট্রিট কারেন্ট বলে। ট্রিট কারেন্টের ক্ষেত্রে ক্ষুদ্র হলেও তলদেশ হচ্ছে সমতল। রিলেন কারেন্ট অপেক্ষা বড় খাঁজগুলিকে রিনেন কারেন্ট বলা হয়। গোলাকৃতীয় শিলাখণ্ড দিয়ে গঠিত কারেন্টকে রুন্ড কারেন্ট বলে। অন্যদিকে দারুণযুক্ত শিলায় লম্বা ও বড় খাত তৈরি হয়, তাকে ক্লুফট কারেন্ট বলা হয়। একে বুগাজও বলে। গ্রাইক ও ক্লিন্ট। উন্মুক্ত চুনাপাথরের স্তর দারুণ ও ফাটল যুক্ত হলে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে ওই দারুণ ও ফাটলগুলি ক্রমশ প্রশস্ত হতে থাকে। এর ফলে সৃষ্ট দ্রবণ খাতগুলিকে গ্রাইক বলে। গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল আয়তাকার উঁচু শিলাখণ্ডকে ক্লিন্ট বলে। আমরা চিত্রে প্রশস্ত খাত বা গ্রাইক দেখতে পাচ্ছি এবং দুটি গ্রাইকের মাঝখানে সমতল আয়তাকার উঁচু শিলাখণ্ড, যাকে ক্লিন্ট বলা হচ্ছে, তা দেখতে পাচ্ছি। মধ্যপ্রদেশের দুর্গ জেলায় 2 কিমি উত্তরে নন্দিনী খনি অঞ্চলে গ্রাইক ও ক্লিন্ট সৃষ্টি হয়েছে। চুনাপাথরের মেঝে। চুনাপাথর অঞ্চলে অসংখ্য ক্লিন্ট ও গ্রাইক গঠিত হলে অঞ্চলটি এবড়ো খেবড়ো বা বন্ধুর ভূমিরূপ সৃষ্টি করে। এই ধরনের ভূপৃষ্ঠকে চুনাপাথরের মেঝে বলা হয়। এবারে আমরা আলোচনা করব ভূপৃষ্ঠের নিম্নে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ বা অবনত ভূমিরূপগুলি নিয়ে। প্রথমেই সিঙ্কহোল। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাঁদেল আকৃতির অবনত স্থানকে সিঙ্কহোল বলে। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাঁদেল আকৃতির অবনত যে ভূমিরূপ তাকে সিঙ্কহোল বলা হচ্ছে। সিঙ্কহোলগুলি কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার বা তার বেশি গভীর হয়ে থাকে। এর ক্ষেত্রফল কয়েক বর্গমিটার থেকে কয়েকশো বর্গমিটার পর্যন্ত হয়ে থাকে। উৎপত্তি অনুসারে সিঙ্কহোল 2 প্রকার, যথা দ্রবণ সিঙ্কহোল আর ধস সিঙ্কহোল। একাধিক সিঙ্কহোল পরস্পর যদি যুক্ত হয়ে যায় তখন তাকে যৌগিক সিঙ্কহোল বলে। আমরা চিত্রে বিভিন্ন প্রকার অবনত ভূমিরূপ দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হল সিঙ্কহোল। সোয়ালো হোল। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। ওই সব গর্তের খোলা মুখকেই সোয়ালো হোল বলে। এখানে কিন্তু কি বলা হচ্ছে, যে ছোট গর্ত তৈরি হচ্ছে তাদের যে খোলা মুখ আছে সেই মুখকে সোয়ালো হোল বলা হচ্ছে। ফ্রান্সে এদের সচ, এছাড়া এগুলি গুফ্রে, আভেন, পুইট, কুরিয়েক্স প্রভৃতি নামে পরিচিত।
সোয়ালো হোলগুলি প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠের নিচের গহ্বর। বড় বড় সোয়ালো হোল প্রায় 0.8 কিমি পর্যন্ত গভীর হয়। ইংল্যান্ডের গ্যাপিং ঝিল বৈশিষ্ট্যপূর্ণ একটি সোয়ালো হোলের উদাহরণ। 15 চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে সমস্ত গর্ত তৈরি হয় বা সিঙ্কহোল বা সোয়ালো হোল তৈরি হয়, এই সিঙ্কহোল বা সোয়ালো হোলগুলি দিয়ে জল যে নলাকৃতির পথে ভূগর্ভে প্রবেশ করে সেই পথগুলিকে পুনর বলা হয়। ডোলাইন। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটি এসেছে, যার অর্থ ভূভাগের অবনমন। কাস্ট অঞ্চলে সৃষ্ট বড় আকারের সিঙ্কহোল বা সোয়ালো হোলগুলিকে ডোলাইন বলা হয়। উৎপত্তি অনুযায়ী ডোলাইনকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা দ্রবণ ডোলাইন, ধস ডোলাইন, দ্রবণ পাইপ ডোলাইন, অবনত ডোলাইন, ককপিট ডোলাইন। দ্রবণ কার্যের মাধ্যমে দ্রবণ ডোলাইন, ধসের কারণে ধস ডোলাইন। দারণযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের মাধ্যমে দ্রবণ পাইপ ডোলাইন। মাটির নিচের দ্রাব্য পদার্থ অপসারিত হয়ে অবনমিত ডোলাইন এবং হামস অধ্যুষিত অঞ্চলে ককপিট ডোলাইন গড়ে ওঠে। বৈশিষ্ট্য: দারণযুক্ত বিশুদ্ধ চুনাপাথর অঞ্চলে শুষ্ক নদী উপত্যকায় ডোলাইন গঠিত হয়। এগুলি ফানেল আকৃতির বা বৃত্তাকার হয়। এগুলির গভীরতা 2 থেকে 100 মিটার হয়। ডোলাইনের ব্যাস 50 থেকে 100 মিটার হয়ে থাকে। উদাহরণ: আড্রিয়াটিক সাগরের উপকূলে পূর্বতন যুগোস্লাভিয়ায় অসংখ্য ডোলাইন লক্ষ্য করা যায়। সলিউশন প্যান। কাস্টভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে এমন অনেক গর্তের সৃষ্টি হয় যেগুলি ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল হয়। এদের সলিউশন প্যান বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? গর্তগুলো ডোলাইনের তুলনায় অগভীর হলেও আয়তনে অনেক বড় হচ্ছে, তখন তাদেরকে সলিউশন প্যান বলা হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে লস্ট নদীর উপত্যকায় এই ধরনের সলিউশন প্যান দেখতে পাওয়া যায়। উভালা। কাস্ট অঞ্চলে 2 বা ততোধিক ডোলাইন পরস্পর মিলিত হয়ে যে বড় আকারের গর্তের সৃষ্টি করে সেই গর্তকে উভালা বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ছোট হচ্ছে সিঙ্কহোল, তার থেকে বড় হচ্ছে ডোলাইন, ডোলাইনের থেকে বড় হচ্ছে উভালা। উভালার ব্যাস 300 ফুট, ক্ষেত্রমান কয়েক হেক্টর। অপেক্ষাকৃত ছোট আয়তনের উভালাকে জামা বলে। দ্রবণ প্রক্রিয়ায় ডোলাইনগুলি বড় হয়ে বা গুহা ছাদ ধসে উভালার সৃষ্টি হয়। পলজি। চুনাপাথর গঠিত অঞ্চলে উভালা অপেক্ষা বৃহদাকার, দীর্ঘায়িত, সমতল তলদেশযুক্ত, চারিদিকে খাঁড়ার দেওয়াল বেষ্টিত নিম্নভূমিকে পলজি বলে। পলজির তলদেশ প্রায় সমতল। এগুলি খাঁড়া প্রাচীর দ্বারা চারিদিকে আবদ্ধ থাকে। পলজির মেঝেতে অনেক সময় ছোট ছোট টিলা বা ঢিবি দেখা যায়। এগুলোকে হামস বা হেস্ট্যাক হিল বা পেপিনো হিল বলে। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার হামসগুলি স্থানীয় ভাষায় রাবণ ভাটা নামে পরিচিত। পৃথিবীর উল্লেখযোগ্য পলজি হল পূর্বতন যুগোস্লাভিয়ার লিভেনো পলজি। এখানে চিত্রে আমরা অবনত ভূমিরূপগুলির মধ্যে সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি সিঙ্কহোল বা সোয়ালো হোল, তারপরে ডোলাইন, তার থেকে বড় উভালা, উভালার থেকে বড় হলো পলজি। এবারে আমরা কাস্ট অঞ্চলে নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কাস্ট অঞ্চলে গঠিত বিভিন্ন উপত্যকা। গিরিখাত। কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত নদী দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে
চুনাপাথরের স্তরকে এমনভাবে ক্ষয় করে যে খাড়া ঢালযুক্ত সংকীর্ণ ও সুগভীর ইংরাজি ভি অক্ষরের মতো উপত্যকার সৃষ্টি হয়। এই উপত্যকাকে গিরিখাত বলে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের টার্ন গিরিখাত কাস্ট অঞ্চলে সৃষ্ট গিরিখাতগুলির মধ্যে অন্যতম। শুষ্ক উপত্যকা। চুনাপাথরযুক্ত ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে সিঙ্কহোল বা সোয়ালোহোল গঠিত হলে নদীর সব জল ওই ছিদ্র পথ দিয়ে ভূগর্ভে প্রবেশ করে যায়। এর ফলে নদী উপত্যকার পরবর্তী অংশ বা নিম্ন প্রবাহ সম্পূর্ণরূপে জলশূন্য হয় বা শুকিয়ে যায়। নদীর জলশূন্য এই উপত্যকাকে শুষ্ক নদী উপত্যকা বলা হয়। আমরা নদীর গতিপথে সিঙ্কহোলের সৃষ্টি এবং তার পরবর্তী অংশে শুষ্ক নদী উপত্যকার অবস্থান চিত্রে দেখিয়েছি। শুষ্ক নদী উপত্যকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: 1. এই উপত্যকায় সবসময় জল থাকে না। 2. কেবলমাত্র আর্দ্র ঋতুতে এই উপত্যকায় সামান্য জল থাকে, কারণ আর্দ্র ঋতুতে নদীতে যখন অতিরিক্ত জল আসে সোয়ালোহোলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে সব জল যেতে পারে না, তাই অতিরিক্ত জল এই শুষ্ক উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়। ক্ষয়কাজ কম হওয়ায় এই উপত্যকা অগভীর হয়। এই উপত্যকা অন্ধ উপত্যকা অপেক্ষা উঁচুতলে অবস্থান করে। ভারতের বোরা কারেগুডা অঞ্চলে শুষ্ক উপত্যকা লক্ষ্য করা যায়। আমরা চিত্রে কাস্ট অঞ্চলে অন্ধ নদী উপত্যকা, সোয়ালোহোল এবং শুষ্ক নদী উপত্যকার অবস্থান দেখতে পাচ্ছি। অন্ধ উপত্যকা। চুনাপাথরযুক্ত ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে সিঙ্কহোল বা সোয়ালোহোল গঠিত হলে নদীর সব জল ওই ছিদ্রপথ দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। তখন জলপূর্ণ নদী উপত্যকার বিস্তার উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত হয়ে থাকে এবং সিঙ্কহোল বা সোয়ালোহোলে গিয়ে নদী উপত্যকা হঠাৎ করে শেষ হয়ে যায়। কাস্ট অঞ্চলে কানাগলির মতো জলপূর্ণ এই উপত্যকার অংশকে অন্ধ উপত্যকা বলা হয়। অন্ধ নদী উপত্যকা ঊর্ধ্ব নদী উপত্যকার অংশবিশেষ। এই উপত্যকায় সবসময় জল থাকে। এখানে ক্ষয়কাজ বেশি হয়। স্বাভাবিকভাবে উপত্যকা গভীর হতে থাকে। এই উপত্যকাটি ধীরে ধীরে শুষ্ক উপত্যকা অপেক্ষা নিচুতলে অবস্থান করে। ছত্তিশগড়ের রায়পুরের কাছে এই রকম অন্ধ উপত্যকা লক্ষ্য করা যায়। পকেট ভ্যালি বা পকেট উপত্যকা। কাস্ট অঞ্চলের ক্ষুদ্র অথচ গভীর এবং খাঁ ঢাল বিশিষ্ট উপত্যকা হল পকেট উপত্যকা। ফ্রান্স ও ইংল্যান্ডের কাস্ট অঞ্চলে এরূপ পকেট উপত্যকা লক্ষ্য করা যায়। কাস্ট অঞ্চলের প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু। চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করলে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে ভূগর্ভে বিস্তৃত ও গভীর সুড়ঙ্গের সৃষ্টি হয়। তাহলে সিঙ্কহোলের মধ্য দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করছে এবং প্রবেশ করার ফলে ভূগর্ভে বিস্তৃত এবং গভীর সুড়ঙ্গ সৃষ্টি হচ্ছে। যে সুড়ঙ্গ ভূগর্ভে সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক সুড়ঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশের মারাদিও পর্বতে প্রাকৃতিক সুড়ঙ্গ রয়েছে। প্রাকৃতিক সেতু। প্রাকৃতিক সুড়ঙ্গের গুহার যে ছাদ ধসে পড়লে সুড়ঙ্গ সংকীর্ণ হতে থাকে। ছাদের কিছু অংশ অবশিষ্ট থাকলে তা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে কাজ করে। একে প্রাকৃতিক সেতু বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ছাদের দুটি অংশ ভেঙে গিয়েছে, ফলে দুটি কাঁচ জানলা তৈরি হয়েছে এবং দুটি কাঁচ জানালার মাঝখানে ছাদের কিছু অংশ অবশিষ্ট আছে, তা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে অবস্থান করছে। এটি প্রাকৃতিক সেতু। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ন্যাচারাল ব্রিজটি পৃথিবীর বিখ্যাত কাস্ট সেতুর মধ্যে অন্যতম।
কাস্ট জানালা। চুনাপাথরযুক্ত ভূগর্ভস্থ নদী সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। সুড়ঙ্গের ছাদের কোনো অংশ ধসে গেলে সেখান থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকেই ভূগর্ভস্থ নদীকে দেখা যায়। জানালার মতো এরূপ অংশ অর্থাৎ যেখান থেকে ভূগর্ভস্থ নদীকে দেখা যাচ্ছে সেই জানালার মতো অংশকে কাস্ট জানালা বলা হয়। ভারতের বুড়া গুহা থেকে গোস্থানী নদীর প্রবাহকে দেখা যায়, এটি কাস্ট জানালার আদর্শ উদাহরণ। এবারে আমরা আলোচনা করব ভূগর্ভে গঠিত ক্ষয়জাত কাস্ট ভূমিরূপ। গুহা ও ভূগহ্বর। চুনাপাথর গঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরের সামান্য গভীরে ক্ষয়জাত ছোট আকারের প্রাকৃতিক শূন্যস্থানকে গুহা বলে। তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরের সামান্য গভীরে ক্ষয়জাত ছোট আকারের যে প্রাকৃতিক শূন্যস্থান তৈরি হচ্ছে তাকেই গুহা বলছে। আর এই প্রাকৃতিক শূন্যস্থানগুলো যখন আকারে বা আয়তনে অনেক বড় হয়ে যাবে তখন তাকে ভূগহ্বর বলা হয়। চুনাপাথরের স্তরায়ন তল, ফাটল ও দারুণ বরাবর অ্যাসিড মিশ্রিত জল প্রবেশ করে ক্রমাগত দ্রবণ ক্ষয় করে এই গুহা তৈরি করে। আর দ্রবণ ক্ষয়ের সঙ্গে সঙ্গে ধস হলে সেক্ষেত্রে গুহা আগের থেকে আয়তনে বেড়ে যায় এবং ভূগহ্বর তৈরি করে। গুহা ও ভূগহ্বরের বৈশিষ্ট্য। ভূপৃষ্ঠের ঠিক নিচে ভৌম জলস্তরের ঠিক উপরে, তাহলে ভূপৃষ্ঠের নিচে হচ্ছে এবং ভৌম জলস্তরের উপরে এই গুহা ও ভূগহ্বরগুলি সৃষ্টি হচ্ছে। এগুলি সরল হতে পারে, একাধিক শাখা প্রশাখা ও বিন্যস্ত জটিল প্রকৃতিরও হতে পারে। এগুলি অনুভূমিক বা উল্লম্বভাবে বিস্তৃত হয়। গুহা ও ভূগহ্বরগুলি একতল, দ্বিতল ও বহুতল বিশিষ্ট হয়ে থাকে। ফ্রান্সের গুফ্রে বার্জার গুহাটি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম গুহা। অন্যদিকে সুইজারল্যান্ডের হোলক গুহা বিশ্বের দীর্ঘতম গুহা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা পৃথিবীর বিস্তৃততম গুহা। ভারতের মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের দেরাদুন এবং অন্ধ্রপ্রদেশের বোরা গুহা লক্ষ্য করা যায়। আমরা কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম। এবারে কাস্ট অঞ্চলে সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট গুহাগুলিতে নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়, যেগুলিকে সম্মিলিতভাবে স্পেলিওথেম বলা হয়। বিশিষ্ট ভূতত্ত্ববিদ ডেভিসের মতে ভূ অভ্যন্তরে 3 ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়, যথা পাথন প্রস্তর বা পাথন পাথর বা ড্রিপ স্টোন, প্রবাহ প্রস্তর বা প্রবাহ পাথর বা ফ্লো স্টোন, কিনারা প্রস্তর বা রিমস্টোন বা কিনারা পাথর। প্রথমেই পাথন প্রস্তর বা ড্রিপ স্টোন। চুনাপাথরে জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা আকারে পড়ে যে ভূমিরূপ গঠিত হয় তাকে পাথন প্রস্তর বা ড্রিপ স্টোন বলে। গুহার মধ্যে সৃষ্ট পাথন প্রস্তরের উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, গুহা স্তম্ভ বা পিলার, ড্রেফ, গ্লোবুলাইট, অ্যান্থোডাইট প্রভৃতি। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি চুনাপাথরের জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা আকারে পড়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করেছে, যাকে ড্রিপস্টোন বলা হয়। চিত্রে দেখতে পাচ্ছি গুহার ছাদের উপর থেকে নিচের দিকে নামছে স্ট্যালাকটাইট, গুহার মেঝে থেকে উপরের দিকে উঠছে স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট মাইট যুক্ত হয়ে স্তম্ভ তৈরি করেছে। যাই হোক, স্ট্যালাকটাইট সম্পর্কে বিস্তারিত জানব। চুনাপাথর স্তরে সৃষ্ট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে স্ট্যালাকটাইট বলা হয়। গুহার ছাদ থেকে স্ট্যালাকটাইট ঝুলন্ত অবস্থায় থাকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি। স্ট্যালাকটাইট খুব সরু হয় এবং শীর্ষদেশ তীক্ষ্ণ হয়ে থাকে, অনেকটা গাছের ঝুড়ির মতো। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট অপেক্ষা, স্ট্যালাগমাইট বলতে গুহার মেঝে থেকে যে
চুনাপাথরের স্তম্ভ উপরের দিকে বিকশিত হয়। সেই স্ট্যালাগমাইট অপেক্ষা দৈর্ঘ্যে বড় হয়, তবে এর স্থায়িত্ব কম। স্ট্যালাকটাইট অপেক্ষাকৃত আগে সৃষ্টি হয়, অর্থাৎ স্ট্যালাগমাইটের তুলনায় আগে সৃষ্টি হয়। গুহার ছাদ থেকে নিচের দিকে বৃদ্ধি পায় স্ট্যালাকটাইট এবং এর বৃদ্ধির হার স্ট্যালাগমাইট অপেক্ষা বেশি হয়। স্ট্যালাগমাইট চুনাপাথরের গুহার মেঝে থেকে উপরের দিকে ওঠা ক্যালসিয়াম কার্বনেটের গম্বুজাকৃতির স্তম্ভগুলোকে স্ট্যালাগমাইট বলা হয়। স্ট্যালাগমাইট গুহার মেঝেতে অবস্থান করে। স্ট্যালাগমাইট স্থূল আকারের হয় এবং এদের যে শীর্ষদেশ তা ভোঁতা এবং ভোঁতা হওয়ার কারণে গম্বুজাকৃতির হয়। স্ট্যালাগমাইট স্ট্যালাকটাইটের চেয়ে দৈর্ঘ্যে ছোট হয়, তবে এর স্থায়িত্ব বেশি হয়। স্ট্যালাগমাইট স্ট্যালাকটাইট অপেক্ষা পরে সৃষ্টি হয়ে থাকে, আর এগুলি গুহার মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধি পায় এবং বৃদ্ধির হার কম। হেলিকটাইট গুহার ছাদের ঝুলন্ত স্তম্ভগুলি লম্বভাবে নিচে প্রসারিত না হয়ে পাশে হেলানোভাবে, বক্রভাবে, এলোমেলোভাবে হলে তাদেরকে আর স্ট্যালাকটাইট বলা হয় না, তখন তাদেরকে হেলিকটাইট বলা হয়। স্তম্ভ গুহার ছাদ থেকে নেমে আসা স্ট্যালাকটাইট এবং মেঝে থেকে উপরে ওঠা স্ট্যালাগমাইট বাড়তে বাড়তে যখন পরস্পর জুড়ে যায়, তখন তাকে গুহা স্তম্ভ বা কেভ পিলার বলা হয়। গ্লোবুলাইট ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে গ্লোবুলাইট বলে। ড্রেপ একাধিক স্ট্যালাকটাইট একত্রে পাশাপাশি সমাবেশকে ড্রেপ বা কার্টেন বলে। গুহা ছাদে একাধিক স্ট্যালাকটাইট পাশাপাশি অবস্থান করলে তাকে ড্রেপ বা কার্টেন বলা হচ্ছে। অ্যান্থোডাইট গুহার ছাদে অনেক সময় চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করে, তাদেরকে অ্যান্থোডাইট বলা হয়। আমরা ড্রিপ স্টোনের বিভিন্ন ভাগগুলি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা ফ্লো স্টোন বা পাতন প্রস্তর বা পাতন পাথর সম্পর্কে দেখে নেব। গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে ফ্লো স্টোন বা প্রবাহ প্রস্তর বলা হয়। অন্যদিকে গুহা বক্ষে উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে যে গুহার দুই কিনারা আছে, সেই কিনারায় যে ভূমিরূপ গড়ে ওঠে সেগুলোকে রিম স্টোন বা কিনারা প্রস্তর বলা হয়। তাহলে গুহার ভিতরে প্রবাহমান জলের মাধ্যমে যে ভূমিরূপ সৃষ্টি হবে তাকে ফ্লোস্টোন বা প্রবাহ প্রস্তর বলছে। অন্যদিকে গুহা বক্ষে উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে গুহার দুই কিনারায় যে ভূমিরূপগুলি গড়ে উঠবে তাদেরকে রিমস্টোন বা কিনারা প্রস্তর বলা হচ্ছে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা কার্স্ট অঞ্চলের বিভিন্ন প্রকার ভূমিরূপ অর্থাৎ ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে এবং কোনো অংশে বুঝতে অসুবিধা হলে তা কমেন্ট করে জানাতে হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।